শহীদ জিয়ার আদর্শ মেনে অসহায় মানুষের পাশে থাকবে বিএনপি, জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে দুপুরে রাজধানীতে দুস্থদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় জনগণের দেয়া রায় দায়িত্বশীলতার সাথে পূর্ণ করতে চায় তার সরকার। ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপির কর্মসূচিতে অংশ নেন বিএনপি চেয়ারম্যান। শুরুতেই মানিক মে এভিনিউতে দুস্থদের মাঝে বস্ত্র এবং খাদ্য বিতরণ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরপর শ্যামলী স্কয়ার হয়ে বিএনপি চেয়ারম্যান যান সরকারি বাংলা কলেজে। দুপুরে আয়ুর্বেদিক কলেজের উল্টো পাশে পল্লবী মেট্রো স্টেশন হয়ে ইসিবি চত্বরে গিয়ে তারেক রহমান বলেন, যার যার অবস্থান থেকে দেশ গঠনে অবদান রাখলে তাদের সহযোগিতা দেওয়া হবে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় নেতারা এরপর যান কুড়িল বিশ্ব রোড বাস স্টপে। সেখানে গিয়ে তারেক রহমান বলেন, দেশের ভাগ্য বদলে সবাই মিলে একসঙ্গে কাজ করতে হবে। আর সেখান থেকে ফুজি ট্রেড সেন্টারে গিয়ে শেষ হয় ঢাকা মহানগর উত্তর বিএনপির বস্ত্র খাদ্য বিতরণ কর্মসূচি। আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য। তবে এই দেশটি কারো একার নয়, এই দেশটি ২০ কোটি মানুষের দেশ। কাজেই যেহেতু দেশটি আমাদের, সেই জন্য আমাদের সকলকে মিলে দেশের ভাগ্যের পরিবর্তনের চেষ্টা করতে হবে। আজকে এই শাহাদাত বার্ষিকী উপলক্ষে আপনারা যারা আমার সামনে উপস্থিত আছেন, আপনাদেরকে এবং সমস্ত দেশবাসী আমি বিনীত আহ্বান করব যে আসুন আমাদের এই প্রিয় মাতৃভূমি, প্রিয় বাংলাদেশকে গড়ে তোলার জন্য ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তরিত করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজন রাখা হয়েছে। এর মধ্যে রাজধানীর বিভিন্ন পয়েন্টে গরিব এবং দুস্থদের জন্য বস্ত্র এবং খাবার বিতরণ কর্মসূচিতে যোগ দিয়েছেন চেয়ারম্যান তারেক রহমান। এ সম্পর্কিত আরও তথ্য আমরা জানবো। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল হক। শফিক, আজ কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী। তো এরই মধ্যে কিন্তু প্রধানমন্ত্রীর বস্ত্র খাদ্য বিতরণ কর্মসূচি শেষ হয়েছে, আমরা যেমনটা জানাচ্ছিলাম। পরবর্তীতে আর কি ধরনের কর্মসূচি রয়েছে এবং সেক্ষেত্রে কখন কি কর্মসূচি হবে? ইসরাত, শুরুতেই একটু সংশোধন করে দিতে চাই, তার আজকের দিনব্যাপী যেই উপহার সামগ্রী বিতরণের যে কর্মসূচি সেটি শেষ হয়নি। আজকে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ দুটি মহানগরীতেই তিনি তার এই কর্মসূচি পালন করবেন এবং এরই মধ্যে এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা মহানগর দক্ষিণের খিলগা জোরপুকুর পাড় এলাকায়। এটি মূলত ঢাকা মহানগর দক্ষিণের যেই ৮টি স্পট সেটির প্রথম স্পট এবং এখানে কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী তার যেই কর্মসূচি সেই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন এবং এখানে তিনি বক্তব্য রেখেছেন। মোট কথা তিনি প্রতিটি স্থানেই ছোট ছোট করে সংক্ষিপ্ত ভাবে তার যে বক্তব্য সেই বক্তব্যগুলো রাখছেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শ সেই আদর্শ ধারণ করতে নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছেন তিনি। একই সাথে তিনি যারা সচ্ছল ব্যক্তি রয়েছেন, সমাজের যারা সচ্ছল ব্যক্তি তাদেরকেও দুস্থ বা অসহায় যারা রয়েছেন সমাজের, তাদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। সরকার তাদের জায়গায় তাদের কাজটি করছে। প্রধানমন্ত্রী প্রতিটি জায়গাতেই বলেছেন যে সরকার ১২ তারিখের নির্বাচনে জনগণ বিএনপিকে যেই দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনা, সেই দায়িত্ব সরকার তাদের অবস্থান থেকে সর্বোচ্চভাবে চেষ্টা করছে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার। তবে তার পাশাপাশি সমাজের বিত্তবান বা সমাজের অন্যান্য শ্রেণীর যারা রয়েছেন তাদেরকেও আহ্বান জানিয়েছেন যে দেশ গঠনে যার যার অবস্থান থেকে তাদের কাজ করার তাগিদ তিনি দিয়েছেন তার বক্তব্যের মধ্যে। এবং আজকের এই কর্মসূচি মূলত এই খিলগা জোরপুকুর পাড় এলাকায় তার এই কর্মসূচি শেষ করে এই মুহূর্তে তার যে গাড়িবহর সেই গাড়িবহরটি শাহজাহানপুরের দিকে যাচ্ছে এবং শাহজাহানপুরে আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তার বাসভবনের সামনে সেখানেও একটি স্পট নির্ধারণ করা হয়েছে। সেই স্পটটিতে তিনি এখন যাচ্ছেন এবং সেখানে অসহায় এবং দরিদ্রদের মধ্যে তার যে উপহার সামগ্রী সেটি বিতরণ শেষ করে সেখান থেকে তিনি যাবেন বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রাজধানীর নয়াপল্টনে, সেখানে তার সেই কর্মসূচি পালন করবেন। এবং একইভাবে ঢাকা মহানগর উত্তরে তিনি যেমন ৮টি জায়গায় তার এই আজকের কর্মসূচি পালন করেছেন, সেটি তার ঢাকা মহানগর দক্ষিণেও তিনি একই ধরনের কর্মসূচি পালন করবেন। তো
আমরা রয়েছি ইশরাত প্রধানমন্ত্রীর গাড়ি বহরের সঙ্গে, এবং পরবর্তী জায়গা থেকে হয়তো যুক্ত হয়ে নতুন কোনো খবর আপনাকে জানানোর চেষ্টা করবো। এখন পর্যন্ত এটুকুই। ইশরাত আমিন। শফিকুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবারও আমরা যোগাযোগ করব। দর্শক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী ঘিরে সারা দিনের যে আয়োজন সে সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শফিকুল হক। যাচ্ছি পরের প্রসঙ্গে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সময়ের গণ্ডি পেরিয়ে কিংবদন্তিতে পরিণত হয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম। ক্ষণজন্মায় রাষ্ট্রনায়কের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন জ্যেষ্ঠ পুত্র প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দেশের চলমান সংস্কার কার্যক্রম এবং আগামীর বাংলাদেশ গঠনে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন স্থানীয় সরকার মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাহিলা ইসলামের রিপোর্ট। রাজধানীর শেরেবাংলা নগরের সবুজে ঘেরা জিয়া উদ্যান। এখানেই চিরনিদ্রায় শায়িত আছেন স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীর সকালে তার সমাধিতে শ্রদ্ধা জানান জ্যেষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর দলের নেতাদের নিয়ে দলের পক্ষ থেকেও শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অশ্রুসজল চোখে ফাতেহা পাঠ ও মোনাজাতের মাধ্যমে প্রয়াত রাষ্ট্রনায়কের রুহের মাগফিরাত কামনা করেন তারা। শ্রদ্ধা নিবেদনের আগেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও রাষ্ট্রচিন্তাকে ধারণ করেই দেশ এগিয়ে নিতে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় ১৭ বছর আমরা এই দিনটিকে কখনোই সুষ্ঠুভাবে আমরা পালন করতে পারিনি। আজকে আবার তারই যোগ্য উত্তরাধিকারী তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে আমরা আবার সেই বিপ্লবী কর্মসূচিগুলো শুরু করেছি। আমরা সংস্কারের কাজ করছি, আমরা উৎপাদনের কাজ করছি। এই সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই বাংলাদেশটা বিনির্মাণ করতে পারি, গণতন্ত্রের ভিত্তিকে আরো শক্তিশালী করতে পারি, সেই শক্তি আমরা এখান থেকে পাই, অনুপ্রাণিত হই এবং সারা জাতির মধ্যে আমরা এই বার্তাটাই ছড়িয়ে দিতে চাই। পরে সর্বসাধারণের জন্য সমাধিস্থল উন্মুক্ত করে দেওয়া হয়। এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি নানান শ্রেণী পেশার মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাকে স্মরণ করছে বিএনপি এবং সর্বস্তরের মানুষ। নেতাকর্মীদের প্রত্যাশা, জিয়ার আদর্শ, গণতন্ত্র এবং দেশ গঠনের যে রাজনীতি তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরবেন তার পুত্র তারেক রহমান। সেই সাথে জনগণের প্রত্যাশা, দেশের উন্নয়ন, গণতান্ত্রিক কাঠামো এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় জাতীয়তাবাদী শক্তি আবারও নতুন করে কার্যকরী ভূমিকা পালন করবে। এরপর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপির ৮ দিনব্যাপী নানান আয়োজনের প্রথম দিনে রাজধানীতে অসহায় ও দুস্থদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন তারেক রহমান। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। দর্শক, আমরা সংবাদের শুরুতেই জানাচ্ছিলাম যে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিন্তু আজকে সারা দিন বিএনপির যেসব কর্মসূচি রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত এই মুহূর্তে আমাদের সাথে সে বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ সরকার। সাজিদ, একটু জানাবেন ঠিক এই মুহূর্তে আপনি কোথায় রয়েছেন, এবং আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী সেখানে একটি মোনাজাতে অংশ নিয়েছেন, একটু সার্বিক বিষয় জানাবেন। এই মুহূর্তে প্রধানমন্ত্রী এসে পৌঁছেছেন এটি শাহজাহানপুর মির্জা আব্বাসের বাসভবন। এটি ঢাকা ৮ আসনের অন্তর্ভুক্ত। যেহেতু মির্জা আব্বাস তিনি অসুস্থ হয়ে দেশে বাইরে রয়েছেন এবং তিনি যেহেতু নেই, যে কারণে তার এই আসনটিতে, এই আসনে যে কটি এলাকা রয়েছে প্রত্যেকটি এলাকার নেতাকর্মীরা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং এই যে দোয়া মানাতে, সেই দোয়া মানাতে কিন্তু অংশ নিয়েছেন এবং প্রধানমন্ত্রী কিছুক্ষণ আগে এসে পৌঁছেই প্রথমে
আসলে দোয়া মাহফিলে অংশ নিয়েছেন এবং বিশেষ করে শহীদ জিয়াউর রহমান সহ সারা দেশের মানুষের জন্য কিন্তু আসলে এই দোয়া মাহফিল করা হচ্ছে। এর পরপরই কিন্তু তিনি এই এলাকার যারা দুস্থ অসহায় মানুষ রয়েছে তাদের মাঝে ঈদ শুভেচ্ছা, একই সাথে পোশাক বিতরণ এবং নানা ধরনের বস্ত্র এবং খাবার বিতরণের কথা রয়েছে এবং সেটি শেষ করে কিন্তু নয়াপল্টনের উদ্দেশ্যে আরও একটি প্রোগ্রাম রয়েছে, সেখানে গিয়ে কিন্তু অংশ নেবেন। এর আগে কিন্তু ইতিমধ্যেই ঢাকার মহানগর উত্তরে প্রায় 8টি স্থানে কিন্তু তিনি সকাল থেকেই একেবারে নিরবচ্ছিন্নভাবেই কিন্তু প্রত্যেকটি প্রোগ্রামে অংশ নিয়েছেন এবং সেই সমস্ত এলাকায় মানুষ সকল মানুষের সাথে কথা বলেছেন এবং সেখানেও তিনি মানুষের উদ্দেশ্যে কথা, আমরা একটু তার কথা শুনবো। তিনি কথা বলছেন এই এলাকার মানুষের উদ্দেশ্যে, সহ দেশের মানুষের উদ্দেশ্যে। সাথে আমরা একটু তার বক্তব্য শুনে আসতে চাই। এই দিনটিতে দুস্থ অসহায় মানুষ যারা আছেন আমাদের বিভিন্ন এলাকায় তাদের পাশে দাঁড়ানোর জন্য। আজকেও ঠিক একইভাবে আমরা চেষ্টা করছি এই এলাকার যারা দুস্থ মানুষ আছেন তাদের পাশে যতটুকু সম্ভব আমাদের অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। প্রিয় ভাই বোনেরা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে দেখিয়ে দিয়ে গিয়েছেন কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হয়, কিভাবে মানুষকে সাহায্য সহযোগিতা করতে হয় এবং কিভাবে দেশের জন্য কাজ করতে হয়। আসুন তার এই ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা আজকে সেই শপথ গ্রহণ করি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ এবং মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমাদেরকে যেই পথ দেখিয়ে দিয়ে গেছেন, আমরা সেই পথে সেই কাজ আমরা শুরু করি। এই দেশটি আমাদের সকলের, এই দেশটি কোনো একটি রাজনৈতিক দল বা কোনো একক পরিবার বা কোনো একক ব্যক্তির নয়। এই দেশটি সমগ্র ২০ কোটি মানুষের দেশ। কাজেই আমরা ২০ কোটি মানুষ যদি একসাথে দেশ গঠনের কাজে হাত দিই তাহলে অবশ্যই আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। আসুন আজকে আমরা সেই শপথ গ্রহণ করি যে আমরা শহীদ জিয়ার দেখানো পথে আমরা এই দেশকে গড়ে তুলবো ইনশাআল্লাহ। সেই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দর্শক, এতক্ষণ প্রধানমন্ত্রী তারেক রহমান একটি ভাষণ দিচ্ছিলেন, আমরা দেখছিলাম এটা সরাসরি সম্প্রচার। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার বিচার হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে বিচার বিভাগ, বললেন অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় তার প্রথম সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এই কথা বলেন তিনি। আর সকাল থেকে সেখানে শ্রদ্ধা জানাতে ছিল নেতাকর্মীদের ঢল। বাবুন পালের ক্যামেরায় চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। সকাল থেকেই রাঙ্গুনিয়ার পাহাড়ি এলাকায় অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির নেতাকর্মীরা। সকালে নেতাকর্মীদের সাথে শ্রদ্ধা জানাতে আসেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে গণমাধ্যমে কথা বলেন তিনি। এ সময় জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে তিনি বলেন, দেশের আইন অনুযায়ী বিচার বিভাগই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে, কোনো রাজনৈতিক সিদ্ধান্ত হবে না। আমরা একটি স্বাধীন বিচার বিভাগে বিশ্বাস করি, সুতরাং বিচার কি হবে সেটা বিচার বিভাগ সিদ্ধান্ত নেবে, রাজনীতিবিদরা নেবে না। বিগত দিনে যেটা হয়েছে সেটা আমরা করব না। শাহাদাত বার্ষিকী উপলক্ষে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি শ্রদ্ধা জানান ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ও স্থানীয় সংসদ সদস্যরা। চট্টগ্রাম বিভাগের প্রতিটি উপজেলা থেকে এখানে আজকে আমাদের নেতাকর্মী সমর্থকরা এসেছে, যাতে আমাদের মহানায়ক, ইতিহাসের মহানায়ক, মহান স্বাধীনতা ঘোষক, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে পারে। আমি বিশ্বাস করি তারেক রহমান সাহেবের নেতৃত্বে এই দল জিয়াউর রহমান সাহেবের আদর্শ ধরে রেখেই রাজনীতি করবে। জিয়াউর রহমানের আদর্শ ও বিএনপির নেতৃত্বে দেশ এগিয়ে যাবে প্রত্যাশা রাখেন নেতাকর্মীরা। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আপামর জনগণ ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের নেতৃত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশের স্বাধীনতা বিরাজ করতেছে, সবার জন্য মুক্ত স্বাধীনতা। এই মুক্ত স্বাধীনতার দিনে মানুষের দল নামবে, এটাই স্বাভাবিক। 1981 সালের 30শে মে চট্টগ্রামের সার্কিট হাউসে কিছু বিপদগামী সেনা সদস্যদের হাতে নিহত হন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।
এবারে পরবর্তী প্রসঙ্গ। বিগত বছরগুলোর মতো এবারেও চামড়ার কাঙ্ক্ষিত মূল্য পাননি ব্যবসায়ীরা। ঈদের তৃতীয় দিনে আজ আরও কম দামে বিক্রি হচ্ছে চামড়া, আর প্রত্যাশিত দাম না পাওয়ায় হতাশ ব্যবসায়ীরা দাবি করেছেন ট্যানারির মালিকরা সরকার নির্ধারিত দামের চেয়ে কম দামে চামড়া কিনছেন, ফলে যে দামে তারা চামড়া সংগ্রহ করেছেন সেই অনুযায়ী বিক্রি হচ্ছে না। তার উপর পরিবহন খরচ তো রয়েছেই, তবে ট্যানারির মালিকরা দাবি করেছেন গত বছরের তুলনায় এবার দাম কমেনি। এদিকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় সংগ্রহ করা চামড়া রাস্তার পাশে স্তূপ করে রাখা হয়েছে। অনেকেই ক্রেতার অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা সেখানে বসে আছেন। কালকে চামড়া আজ চলে আসেন, ঠিক আছে, এটা তো দাম কম থাকবেই। আর কালকেটা তো তাজা মাল, আমরা কালকেও কিন্তু 800 টাকা করে মাল কিনছি রাত্রে। এখন দেখেন আমাদের একদিন পরের মালটা তো এটা তো নরম হয়ে যায়, ওটা তো আমি কোম্পানি করে দিতে আমরা দেই, এরা তারা আমাকে আগে টাকা দেয় না, একটা মালটা নিয়ে ভুলু করার পর মাল ভালো পারে আমাকে বিলটা দিব তাড়াতাড়ি, যদি খারাপ হয় তো আমাকে টাকা দিব। এই মালটা যারা বছরে ব্যবসা করে এরা কিছু কিছু কিনা কোম্পানি করে এই মালটা দিত, তখন মালগুলি নষ্ট হইতো না। দেখেন এই যে রাস্তায় পইরা রয়েছে কোটি কোটি টাকার সম্পদ পালায় দেওয়ার লাগবে, এটা কিন্তু দেখা যায় ক্ষুদ্র, এটা কিন্তু অনেক টাকা আসে, এটা পাবলিকেরও লস, গভর্নমেন্টেরও লস। চামড়া সংরক্ষণ এবং প্রক্রিয়াজাতকরণ নিয়ে আজকের অবস্থা জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা হাসান। মেজবা, আপনি কোথায় আছেন, কি অবস্থা দেখছেন একটু জানাবেন। সেই সাথে আরেকটি ব্যাপার জানতে চাচ্ছিলাম যে এখন পর্যন্ত লক্ষ্যমাত্রার কতটুকু চামড়া সংগ্রহ করা হয়েছে? আপনার শেষ প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। লক্ষ্যমাত্রা অর্জন বলতে আমরা এক এক জায়গায় এক এক চিত্র দেখছি। আমি এখন আছি আমিন বাজার যে চামড়ার আড়ত, এখানে মূলত ঈদের এই 3 দিন কিন্তু চামড়া এখানে কেনা বেচা হয়। আমরা এখানে যারা আড়ত মালিক আছেন তাদের সাথে কথা বলছিলাম, তারা যেটা বলছিলেন এখানে প্রতি বছর 15 থেকে 20 হাজার চামড়া এখানে ক্রয় করে থাকেন এবং এখানে তারা লবণজাত প্রক্রিয়া এখানে সমাধান করতে, কিন্তু এবছর কিন্তু এখানে মাত্র 5 থেকে 6 হাজার এখনো পর্যন্ত তারা পেয়েছেন। এখানে একজন আড়ত মালিক আছে, আমরা একটু কথা বলার চেষ্টা করি তার সাথে। এবছর চামড়ার সংগ্রহের লক্ষ্যমাত্রা আপনার এখানে কতটা সংগ্রহ করতে পেরেছেন এখন পর্যন্ত? আমরা এখানে 1500-র মতো চামড়া সংরক্ষণ করতে পারছি, কিন্তু পর্যাপ্ত চামড়া এখানে আসে নাই। আমাদের প্রস্তুতি ছিল, প্রস্তুতি থাকার সত্ত্বেও আমরা পাই নাই, কারণ অ্যাপেক্সের কাছে আরও 4 বছর আগের টাকা এখন পর্যন্ত পেমেন্ট পাই নাই। আর এই বছর কোম্পানিটা এখনও ঠিক মতো পেমেন্ট দেয় নাই, 50% দিছে, কেউ 30% দিছে। আর চামড়া নিয়ে আমরা এখন আশঙ্কায় আছি যে আমরা যে চামড়া লবণ দিলাম এবারও বিক্রি করতে পারবো কি না। নগদ টাকায় বিক্রি না করতে পারলে অনেক সমস্যায় পড়তে হবে আমাদের। শুনছিলেন আসলে যে চামড়ার যে বাস্তবতা সেটি এখন আমরা বিগত কয়েক বছর ধরে কিন্তু একই বাস্তবতা চলছে। একদিকে মৌসুমি ব্যবসায়ীদের অভিযোগ যে সরকার নির্ধারিত মূল্যে তারা দাম পাচ্ছে না, একদিকে আড়ত মালিকরা বলছেন যে তারা ট্যানারি মালিকদের কাছ থেকে বড় বড় যে মালিক আছে তাদের কাছ থেকে তারা এখনো পর্যন্ত বিগত সময়ে টাকাগুলো কিন্তু ফেরত পান না। আর যারা ট্যানারি মালিক আছেন তাদের অভিযোগ যে তারা পুঁজি সংকটে ভুগছেন। সবকিছু মিলে যে চামড়া শিল্পের যে 10-15 বছর যে একটি বড় ধস নেমেছে সেটি কিন্তু এবারও উত্তরণ করতে পারেনি। এই ছিল ইশরাত, সব শেষ। মেজবা হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। এদিকে ঈদের পর রাজধানীকে দ্রুত পরিচ্ছন্ন করতে কাজ করছে 2 সিটি কর্পোরেশন। তবে পাড়া মহল্লার তুলনায় কোরবানির পশুর হাটগুলোর বর্জ্য অপসারণেই বেশি সময় এবং শ্রম ব্যয় করতে হচ্ছে তাদের, কারণ অনেক হাটে ইজারাদাররা শর্ত অনুযায়ী বর্জ্য পরিষ্কার না করায় পরিচ্ছন্নতা কার্যক্রমে তৈরি হয় বাড়তি চাপ। আর কোথাও কোথাও দ্রুত পরিষ্কার হলেও কিছু এলাকায় এখনও রয়ে গেছে বর্জ্যের স্তূপ। বিস্তারিত জানাচ্ছেন সবুজ মাহমুদ। পাড়া মহল্লার তুলনায় কোরবানির পশুর হাটের বর্জ্য অপসারণেই বেশি সময়, শ্রম ও জনবল ব্যয় করতে হয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশনকে। হাট ইজারার শর্ত অনুযায়ী কার্যক্রম শেষে বর্জ্য পরিষ্কার করার দায়িত্ব ইজারাদারদের থাকলেও অনেক ক্ষেত্রে তা পালন না করায় তৈরি হয়েছে এই পরিস্থিতি। এটি তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠ। ঈদের দ্বিতীয় দিনের দুপুরের চিত্র এটি। পশুর হাটের কেনাবেচা শেষ হলেও তখনও পড়েছিল বাঁশ, খড়, গোবর সহ নানা ধরনের বর্জ্য।
প্রধানমন্ত্রী বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শনে বেরিয়ে কাজে গাফিলতির অভিযোগে কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরই কাজে গতি আসে। এটি তেজগাঁও পশুর হাটের শনিবারের সকালের চিত্র। এরই মধ্যে তুলে ফেলা হয়েছে সব বাঁশ, বর্জ্য অপসারণের কাজও প্রায় শেষ। হাট সংলগ্ন সড়কগুলো এখন অনেকটাই পরিষ্কার। নিরলসভাবে কাজ করে যাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মীরা। 8টা থেকে শুরু করছি, এখন মনে করেন একবার ঝাড়ু দিয়ে গেছি, এখন আবার আইছি। কাজ করেছি এই যে করোনা বাজার থেকে অনেক অনেক সব রোড বাঁশ খাম সব আমাকে টানা লাগে, এগুলা সব গা ব্যথা হয়ে গেছে। অনেক পরিশ্রম, গা ব্যথা হয়, আমরা 10 টাকা দামের ট্যাবলেট খাই গার ব্যথার। সব এলাকায় পরিস্থিতি একই রকম নয়। শাহজাহানপুর রেলওয়ে কলোনির মাঠ ও প্রধান সড়ক পরিষ্কার করা হলেও কলোনির ভেতরের শাখা সড়কগুলোতে এখনও পড়ে থাকতে দেখা গেছে পশু বাঁধার বাঁশ, গোবর ও খড়ের স্তূপ। এসব বর্জ্য থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। গাড়ি আসছিল, ছোট ছোট গাড়ি আসছিল, তারা কিছুটা কাজ করছে, কিন্তু প্রপারলি এখনো পরিষ্কার হচ্ছে না। কলোনির যে রাস্তাগুলো আছে সেগুলো ময়লাগুলো ধুয়ে রাখছে, কিন্তু গাড়ি এখনো আসে নাই, আর সেই ময়লাগুলো এখনো নেই। গন্ধের অবস্থাটা খুবই খারাপ। আপনার বাচ্চা নিয়ে আমরা নিচে নামতে পারতাছি না। তারপর আপনার যে প্যাক কাদা, এদিকে গরুর হাট মাঠ ছিল, এখন আপনার পরিষ্কারটা সুন্দরভাবে হয় নাই। বাসগুলো ওনারা বলতেছে নিয়ে যাবে, কিন্তু 24 ঘন্টা 48 ঘন্টা 72 ঘন্টা ওনারা সারাইতে পারবে না তো উনি। সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী 2 দিনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রায় 24,000 টন বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 12,000 টন বর্জ্য আমিনবাজার ল্যান্ডফিলে পাঠিয়েছে। সবুজ মাহমুদ, 71, ঢাকা। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় রাজধানীতে তৃতীয় দিনেও পশু কোরবানি করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ইসলামের শরীয়ত মতে কোরবানির পশু জবাই করার সময় থাকে 3 দিন, আর সেই নিয়ম মেনেই কোরবানি করছেন তারা। পাশাপাশি সকাল থেকে কোরবানির বর্জ্য অপসারণে কাজ করছেন পরিচ্ছন্নতা কর্মীরা। মামুন হুসাইন জানাচ্ছেন বিস্তারিত। ঈদের প্রথম ও দ্বিতীয় দিনের ব্যস্ততা পেরিয়ে ঢাকার বিভিন্ন এলাকায় দেখা গেছে পশু কোরবানির দৃশ্য। বিভিন্ন মহল্লার আবাসিক এলাকার অলিগলিতে এখনো বিরাজ করছে কোরবানির আমেজ। গরু দেখলাম, গরু কাটা দেখলাম, গরু পাগলামি করে, ওটা দেখে আরো ভালো লাগে। কসাইরা কিভাবে কাজ করে, ওটাও ভালো লাগে। গরু পাগলামি করে, গরু কাটা দেখলাম, তারপরে গরু হাটে থেকে আনছে, এটা দেখছে, অনেক কিছু দেখছে। কসাই সংকট, জায়গার স্বল্পতা কিংবা পারিবারিক ব্যস্ততার কারণে নির্ধারিত দিনে কোরবানি করতে পারেননি অনেকেই। ফলে ঈদের তৃতীয় দিনে কোরবানি শেষ করছেন তারা। আজকে গেছে, ভালোই গেছে। আজকে মনে করেন 7টা করছি। এবার সব মিলে আমি 3 দিন কাজ করলাম, 32টা মতো। ঈদের তৃতীয় দিন মনে করেন আমরা একটু খাটে জমা হবে কাজটা করি। যে কষাইয়ের যে চাপটা থাকে, তো প্রথম দিন দ্বিতীয় দিনটা একটু কাজের চাপটা বেশি থাকে, মানে দৌড়াদৌড়ি করে মাংস লে, এই জন্য আর কি কষাইয়ের একটু সমস্যা। সবাই চলে গেল নিউটনের দিকে, আর এদিকে এলো চাপটা কম, এই কারণে আমরা আজকে করতেছি, আর নতুন কষাই পেয়েছি। এদিকে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে কাজ করছে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। হুসনি দালানের গেটের সামনে উনি দেখবেন যে ট্রাকে ময়লা উঠাইতেছে, ওগুলো শেষ করে আবার এমনি সিরিয়ালে যাইব। চকবাজার এই সাইডটায় আমাদের ময়লা 100% ছিল, আমরা 90% ক্লিয়ার করে ফেলাইছি। আজকে যে কোরবানিগুলো হয়েছে সে বজ্রগুলো এখন আসছে, অলরেডি দেখছেন আমার ট্রাক দিয়ে একটা পাশ পরিষ্কার করে ফেলছি। শরীয়ত মতে শনিবারই ছিল পশু কোরবানির শেষ দিন। মামুন হুসাইন, 71, ঢাকা। দর্শক, সংবাদের শুরুতেই আমরা জানাচ্ছিলাম যে আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী। এ উপলক্ষে বিএনপির অনেক ধরনের আয়োজন রয়েছে। নয়াপল্টনে এই মুহূর্তে কথা বলছেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দর্শক, আমরা আর কিছুক্ষণ পর হয়তোবা নয়াপল্টনে যেতে পারবো। তার আগে আমরা আরেকটি তথ্য রয়েছে আমাদের কাছে, সেটি একটু জানিয়ে দিতে চাই যে পবিত্র ঈদুল আজহার তৃতীয় দিনেও কিন্তু কমলাপুর রেল স্টেশনে দেখা গেছে এক ভিন্ন চিত্র। সাধারণত এই সময় ঢাকামুখী মানুষের ভিড় থাকার কথা থাকলেও এখনও কর্মস্থল ছেড়ে উল্টো ঢাকা ছাড়ছেন বহু মানুষ। কমলাপুর রেল স্টেশনে ঢাকায় ফেরা মানুষেরই এক ব্যস্ত আনাগোনা লক্ষ্য করা গেছে। ঈদের ছুটিতে যারা নানান কারণে রাজধানী ছাড়তে পারেননি, তারা এখন ভিড় এড়াতে স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরছেন। তবে এর বিপরীত চিত্রও আছে। শেষ মুহূর্তের হুড়োহুড়ি আর ভোগান্তি এড়াতে যারা একটু আগে ভাগে ও স্বস্তিদায়কভাবে কর্মস্থলে ফিরতে চান, তাদের অনেকেই আজ ঢাকায় ফিরছেন। ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেড়ে আসা ট্রেনগুলোতে ঢাকামুখী যাত্রীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। এদিকে রাজধানীর বাস টার্মিনালগুলোতেও নগরবাসীর আসা যাওয়ার চিত্র দেখা গেছে। ভিড় এড়াতে অনেকেই আজ ঢাকা ছাড়ছেন, আবার অনেকে ফিরছেন রাজধানীতে।
দর্শক, এই মুহূর্তে রাজধানীর মহাখালী বাস স্টেশন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আকন। ইলিয়াস, আপনি মহাখালী বাস টার্মিনালে আছেন, একটু জানাবেন যে সেখানে কি পরিমাণ মানুষ আসলে আবার রাজধানীতে ফিরে আসছেন বা রাজধানী থেকে ছেড়ে যাচ্ছে কি পরিমাণ বাস এবং যাত্রীরা? ধন্যবাদ ইশরাত। আপনি যেমনটা বলছিলেন যে আজকে হচ্ছে আসার থেকে ছেড়ে যাওয়ার দৃশ্যটাই আমার চোখে পড়েছে এবং আমি কমলাপুর রেল স্টেশনে গিয়েছি, সর্বশেষ মহাখালী বাস টার্মিনালও এখানে এসেছি এবং এখানে আমি এসে যা দেখলাম যে আজ ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফেরাচ্ছে ঘরমুখী হচ্ছে বেশি মানুষ, যারা পরিবার পরিজন নিয়ে ঢাকাতে ঈদ কাটিয়েছেন এবং তারা তাদের ঈদ কাটানোর পরে আত্মীয় স্বজনের কাছে অর্থাৎ গ্রামে বা জেলায় বিভিন্ন জায়গায় তাদের সেই পরিবার পরিজনের কাছে কিন্তু আজকে ছুটে যাচ্ছেন। মনে হচ্ছে যে আজকের দিনটিও যেন ঈদের আগের দিন মুহূর্ত এমনটা মনে হচ্ছে এবং বাস টার্মিনালে আমরা দেখছি যে বাস টাইমের শিডিউল ছাড়াই যাত্রী কিন্তু উঠে ভরে যাচ্ছে। পাশাপাশি আমরা জানারও চেষ্টা করছি যে বাস টার্মিনালে যা আগে ঈদের আগে যেরকম একটা অভিযোগ ছিল যে বাড়তি ভাড়ার অভিযোগ আমরা শুনেছিলাম, সেটি আমরা দেখছি যে ঈদের পরে তৃতীয় দিনে কিন্তু তেমন একটা অভিযোগ নেই, বাস টার্মিনালে ভাড়ার অভিযোগ তেমন একটা নেই এবং স্বাভাবিকভাবে স্বস্তিদায়কভাবে কিন্তু তারা যাচ্ছেন। পাশাপাশি ঢাকাতেও কেউ কেউ ফিরছেন যাতে স্বস্তিদায়কভাবে ঈদের পরে যে ছুটির আগ মুহূর্তে কিন্তু তারা ছুটে আসছেন ঢাকাতে, কারণ স্বস্তিদায়কভাবে স্বস্তিতে ফিরবেন ঢাকাতে সেই প্রত্যাশায়। ইশরাত। ইলিয়াস আকন, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী ইলিয়াস আকন, তিনি মহাখালী বাস টার্মিনালের সবশেষ খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন। পরবর্তী প্রসঙ্গ, আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় সন্তানহারা সব মায়ের সঙ্গে কথা বলবে তদন্ত কমিটি। আর এই কারণেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় আগামী 3 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সেই সাথে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, তদন্তে কোনো ধরনের অবহেলা ধরা পড়লে সেক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত জানাচ্ছেন মহিম নিজাম। মগবাজারের আদ্দিন হাসপাতালে গত 27 মে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় দেশ জুড়ে সৃষ্টি হয় আলোচনা ও সমালোচনা। নবজাতক ওয়ার্ডের একসাথে এতগুলো শিশুর মৃত্যুর ঘটনায় 2টি তদন্ত কমিটি গঠন করা হয়। ঘটনার সুষ্ঠু তদন্তে কমিটি আরও কিছু সময় চেয়েছে। শনিবার সকালে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। জানান, তদন্ত কমিটির আবেদনের প্রেক্ষিতে আগামী 3 দিন পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। একটা জিনিস আমাদের বাকি আছে, মায়েদের স্টেটমেন্ট নেওয়াটা খুবই প্রয়োজন। মাগুলি মর্মাহত অবস্থা, বুঝেন তো, বাচ্চা বুক খালি হয়ে গেছে, তারা বিভিন্ন জায়গায় যেমন চাঁদপুর, কামরাঙ্গীরচর, কেরানীগঞ্জ, মাদারটেক বিভিন্ন জায়গায় সরেছে। ওই মহিলাগুলির সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, ওনাদেরকে আনতে আরও 2 দিন সময় লাগবে। সবাই বিভিন্নভাবে মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছে। মাগুলির সাথে ওই তখনকার পরিস্থিতিটা ওনাদের কাছ থেকে একটা স্টেটমেন্ট দিতে হবে। যে কারণে তদন্ত কমিটি এই অসম্পূর্ণ বিদায় তদন্তটা, মায়েরা নাই বিদায়, 3 দিন সময় চেয়েছে। এ সময় প্রাথমিক তদন্তে উঠে আসা কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ভেন্টিলেশন ব্যবস্থা পর্যাপ্ত ছিল না। এছাড়া এক মায়ের অনুরোধে সংশ্লিষ্ট ওয়ার্ডে প্রায় 2 ঘন্টা শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বা এসি বন্ধ রাখা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে উঠে আসে। ওখানে এসি বন্ধ ছিল, বিষয়টা বারবার উল্লেখ আসছে। এসি বন্ধ ছিল, কয় ঘন্টা ছিল বন্ধ? 2 ঘন্টার জন্য। একটা মায়ের রিকোয়েস্টে 2টা থেকে 4টা পর্যন্ত এসিটা বন্ধ ছিল। ঘরে কোনো ভেন্টিলেশন সিস্টেম ছিল না। কথাগুলি এসে সবই আমি রিপোর্টে দেখেছি, পয়েন্ট যেগুলি অবজার্ভ করা হয়েছে দেখেছি। ওয়ানলি ল্যাকিং মায়েদের স্টেটমেন্টটা পাইলে উই ক্যান রিচ এট দ্য কনক্লুশন এবং আমরা আপনাদের মোকাবেলা হবে বলে দেব ইনশাআল্লাহ, তবে কোনো ছাড় দেওয়া হবে না। মন্ত্রী আরও বলেন, আদ্দিন হাসপাতালটির চিকিৎসা সেবা ও ব্যবস্থাপনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে কোনো ধরনের অবহেলা বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। মহিম মিজান, 71, ঢাকা। বন্ধ কলকারখানা চালু করতে 60,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজের সুফল যেন সবাই পায়
এমনই প্রত্যাশা ব্যবসায়ী এবং অর্থনীতিবিদদের। বণিক সংগঠন ডিসিসিআই এর প্রেসিডেন্ট তাসকিন আহমেদ জানিয়েছেন, বন্ধ নয়, রুগ্ন কারখানাকে চালু করতে হবে সবার আগে। আর অভিজ্ঞ ব্যাংকার সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদের অভিমত, উদ্যোগটা খুবই প্রশংসনীয়, তবে এবার আর ৯/৬-এর সুযোগ দেওয়া উচিত হবে না। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করে উৎপাদন বৃদ্ধির ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এজন্য ৬০,০০০ কোটি টাকার প্রণোদনার ৪১,০০০ কোটি টাকা বন্ধ কারখানাগুলো পুনরর্থায়ন ও পুনরায় চালুর জন্য দেয়া হবে। আর নিজস্ব তহবিল থেকে ১৯,০০০ কোটি টাকা দেবে বাংলাদেশ ব্যাংক। স্টিমুলাস প্যাকেজ ডিক্লেয়ার করছে ৬০,০০০ কোটি টাকার, এর মধ্যে ৪১,০০০ কোটি টাকা রিফাইন্যান্স ফান্ড আসবে, আমরা ডিটেলে আসবো পরে, আর ১৯,০০০ কোটি টাকা আসবে বাংলাদেশ ব্যাংক থেকে। বড় শিল্পের ঋণের সুদের হার হবে ৭%, তবে ক্ষুদ্র ঋণ গ্রহীতাদের ক্ষেত্রে এই হার কিছুটা বেশি হতে পারে বলেও জানিয়েছেন গভর্নর। তবে এই সুদ হারে প্রণোদনা প্যাকেজটি বাস্তবায়ন নিয়ে সংশয় অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদের। এইটা আমার আশ্চর্য লেগেছে, 7% বা 9% কিভাবে টাকা কে দিবে? ডিপোজিট আসবে কোথার থেকে? স্টেট ওন ব্যাংকের এভারেজ কস্ট অফ ফান্ড 9%-এর কাছাকাছি হয়ে গেছে। এভারেজ কস্ট অফ ফান্ড, নট কস্ট অফ ডিপোজিট আমি বলছি না, এভারেজ কস্ট অফ, বিকজ অফ দ্য হাই নন পারফর্মিং লোন, বিকজ অফ এক্সপেন্ডিচার, ওভারহেড এক্সপেন্ডিচার। তো এগুলি যতদিন না কন্ট্রোল না হবে, মুখে বলে দিলাম কিন্তু আর একটা ইনস্টিটিউশন লস করতে থাকবে, তো এটা তো ঠিক হলো না। প্রণোদনার টাকার অসম বন্টন হলে এমন ভালো উদ্যোগ ভেস্তে যাবে বলে মনে করেন ডিসিসিআই প্রেসিডেন্ট তাসকিন আহমেদ। তিনি বলেন, বন্ধ নয়, রুগ্ন কারখানাকে চালু করলে ফল আরও ভালো হতে পারে। রুগ্ন ফ্যাক্টরিগুলোকে আবার সচল করলে এটা মনে হয় আরও ইমিডিয়েট অর্থনৈতিক একটা ইম্প্যাক্ট আমরা দেখতে পারবো। এর বাইরেও আমি আরেকটা কথা বলতে চাই যে রুগ্ন ফ্যাক্টরি ডেফিনেশনটা যদি ক্লিয়ারভাবে না হয়, ভাই আমরা এটা মেনে নিতে কোনো নাই যে প্রত্যেক সেক্টরে কিন্তু দুষ্ট প্রকৃতিরও লোক আছে। তো এখন আমার যদি ফ্যাক্টরি থাকে, একটা উদাহরণস্বরূপ বলছি, যে যেখানে আমার ১,০০০ কোটি টাকা লোন আছে, ৫,০০০ লোক কর্মসংস্থান করে, আমাকে না দিয়ে শুধু বন্ধ ফ্যাক্টরিতে ওনারা এই রিফাইন্যান্সিং দিবেন, তাহলে তো এরকম অনেক বিজনেস হাউস বলবে যে তাহলে আমি আমার রানিং ফ্যাক্টরিটা বন্ধ করে দিই। তবে শুধু আর্থিক সুবিধা দিয়ে বন্ধ কারখানা চালু করা যাবে না বলে মনে করেন অর্থনীতি বিশ্লেষক মাজেদুল হক। কোভিড-19-এর সময় যখন ঘোষণা করা হয়েছে, তখন এই ফান্ডগুলো তছরূপ করা হয়েছে, ফান্ডগুলো বাইরে পাচার করা হয়েছে, অলিগার্করা এই ফান্ডগুলো নিয়েছে। এই ফান্ডগুলো কিন্তু আপনার যারা উদ্যোক্তা তারা কিন্তু এটা পায় নাই। এবারও সরকার যেটা করেছে এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ, কিন্তু বন্ধ কলকারখানা খুলে দেওয়ার জন্য শুধু কি স্টিমুলাস প্যাকেজই না, এটার সাথে তো বিদ্যুতের প্রয়োজন আছে, এটার সাথে জ্বালানির প্রয়োজন আছে, গ্যাসের প্রয়োজন আছে, সুতরাং আপনি তো জ্বালানির নিশ্চয়তা দিতে পারছেন না। ইতোমধ্যে বন্ধ কারখানার তালিকা করা শুরু করেছে বিভিন্ন ব্যাংক। অনুপ অধিকারী তরুণ, ৭১, ঢাকা। ২ বছর ধরে নষ্ট খুলনা মেডিকেল কলেজ এবং হাসপাতালের সিটি স্ক্যান মেশিন, অথচ রক্ষণাবেক্ষণের নামে ২৪ ঘন্টা চালিয়ে রাখা হচ্ছে জেনারেটর এবং এসি। শুধু তাই নয়, দালাল এবং আউটসোর্সিং কর্মীর দৌরাত্মে অতিষ্ঠ হাসপাতালে আসা রোগী এবং তাদের স্বজনরা। আর সেখানে সেবা পেতে জরুরি বিভাগ থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত প্রতিটি ধাপে গুনতে হয় বাড়তি টাকা। পরীক্ষা নিরীক্ষাও করতে হয় ডাক্তার নির্ধারিত ডায়াগনস্টিক সেন্টারে। হিমেল মাহবুবের ধারাবাহিক প্রতিবেদনের আজ ৯ম পর্ব, ছবি তুলেছেন এস.এ. বাপ্পি। খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতাল, সরকার নির্ধারিত আউটসোর্সিং কর্মী ১৮৪ জন হলেও কাজ করছেন প্রায় ৫০০ জন। আউটসোর্সিং কর্মীর সংখ্যা বেশি হওয়ায় জরুরি বিভাগ থেকে ওয়ার্ড পর্যন্ত সেবা পেতে রোগীর স্বজনকে পরতে পরতে গুনতে হয় টাকা। রোগী যখন অ্যাডমিশন হয়, খালাদের ওইখানে হুইল চেয়ারে আনতে গেলে তার ২০০ টাকা, ওটিতে যদি রোগী নেওয়া হয় সেই ওটিতে রোগী বেডে দিয়ে যাবে, তারা ৩০০ টাকার কম নেয় না। বেডে দেওয়ার সময় তখনও ওরা টাকা চায় ২০০, তখন ১০০ দিলেও বকাবকি করে, এ করে ও করে। এটা একটা কসাইখানা, মানুষ ফাইল দেওয়া জায়গা। নিচে যে জায়গা টেস্ট করে
ওই জায়গা থেকে বাইরে নিয়ে গেছিল। টিকিট মানে সংগ্রহ করে আর কি, যা দেখ উন্ডা বলছে পপুলারে যেতে আর সন্তানিতে যেতে। প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি আর কি। এগুলার সমস্যা আমরা একটু চেষ্টাও করেছি, কিন্তু আসলে সফল হয়নি। গেলে দেখা যায় যে তারা দৌড়ে পালায় যায়, আবার কিছুক্ষণ পর আসে। এখানেই ভোগান্তি শেষ নয়। রোগী ও স্বজনদের অভিযোগ, রোগ নির্ণয়ের পরীক্ষা নিরীক্ষার জন্য ডাক্তাররা লিখে দেন ডায়াগনস্টিক সেন্টারের নাম। ডাক্তারে বলে দেয়, ডাক্তারের জন্য যাতে বলে সেই যায় যাতে। ওই ফোন নাম্বার কে লিখে দিচ্ছে আপনাকে? ল্যাবে পপুলার সন্ধানের ডাক্তারই লেগে দিয়েছে। আমি নিজের কানের জিনিস বন্ধক তুই তারপরে আমি ওনার চিকিৎসা করে দিয়েছি, মানে ওই টেস্টেই সব যায় শেষ হয়ে। আমাদেরও টেস্ট দিয়েছে, এই সন্ধানীতে দিয়েছে, তারপর আপনার পপুলার দিয়েছে, ওই জায়গা দিয়ে রোগী নিয়ে তারপর টেস্ট করে আনতে হয়েছে। আমি যে ডক্টরকে দেখাইছি সেই ডক্টরের সহকারীর আলাদা কোনো চেম্বার আছে, সেই ডক্টর নিজেই দেখে সেখানে নিয়ে গেছে, কিন্তু আমরা তো সেই চেম্বারে আসি নাই। আমি আসছিলাম বাগেরহাট থেকে। বিষয়টিকে পরিচালকও অনৈতিক বলছেন, তবে লিখিত অভিযোগ ছাড়া ব্যবস্থা নেওয়া সম্ভব নয় বলে জানান তিনি। আমাদের যে প্রবলেমগুলো বাইরে যায় সেগুলোকে নিয়ে কিন্তু আলোচনা হয়, এই মেসেজ কিন্তু তাদের কাছে দেওয়া থাকে। এখন তার ভিতরেও যদি কেউ থাকে সেটা তো একটা আসলে একটা নৈতিকতার বলবো, এটা লিখিত অভিযোগ তো হতে হয়। এমন অভিযোগ খুলনাবাসীর অজানা নয়, জানেন সংসদ সদস্যরাও। খুবই অনিয়ম চলছে এবং বিশেষ করে দালালদের দৌরাত্মে আমাদের জনগণ এবং সাধারণ যারা রোগী সেবা নিতে আসছেন তারা নিতে পারছেন না। হাসপাতাল ঘুরে দেখা গেল ধারণ ক্ষমতা 3 গুণ রোগী এখানে। অনেক অভিযোগের পরও নির্ময়ের মানুষের যাওয়ার জায়গা নেই, তাই বাধ্য হয়ে রোগীদের সিঁড়ি ও বারান্দায় থাকতে হচ্ছে। কার্ডিওলজি বিভাগের সিসিইউ থাকলেও প্রায় সব মনিটরই নষ্ট। ইটিটি মেশিনে কবে শেষ কাজ হয়েছে জানে না কর্তৃপক্ষ। একটাও ঠিক নেই। না ঠিক আছে, হয়তো 4টা কি 5টা মতো আছে, কিন্তু আমাদের লাগবে তো প্রায় 14টা। হাসপাতালে 2টি সিটি স্ক্যান মেশিনের একটি পরিত্যক্ত, আর এই মেশিনটি 2024 সাল থেকে নষ্ট থাকলেও এই মেশিনটি যাতে পুরোপুরি নষ্ট না হয় এজন্য এর বৈদ্যুতিক সংযোগ এবং রুমের এসি 2 বছর ধরে চালিয়ে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। সিটি স্ক্যান মেশিনটি মেরামত এবং 5 বছরের রক্ষণাবেক্ষণের জন্য প্রায় 5 কোটি টাকার চাহিদা দিয়েছে নিমিউ। এসে বৈদ্যুতিক সংযোগ দিয়ে রাখছে যে উড়ে পার বিকল্প না হয়ে যায়, নষ্ট না হয়ে যায়। নষ্ট হয়ে আছে 3টি ডায়ালাইসিস মেশিনও। স্বল্প মূল্যে সেবা নিতে সরকারি হাসপাতালে আসেন নিম্ন আয়ের মানুষ, কিন্তু এমন অবহেলার শিকার হতে হবে কেন? প্রশ্ন রোগী ও তাদের স্বজনদের। হিমেল মাহবুব, 71, খুলনা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখবেন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করবেন 71 ইউটিউব চ্যানেলে। থাকবেন 71-এর সাথে।